ভারতের ইতিহাসে যে সকল মুকুটধারী সম্রাট আছে তাদের মধ্যে সম্রাট আকবর অন্যতম। আজ আমি আকবরের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। আকবর তার কৃতিত্বের জন্য বিশেষ মর্যাদা লাভ করেছে। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে শুধুমাত্র ভারত ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে আকবর একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। আকবর সম্পর্কে সমকালীন ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরী ও আকবরনামা গ্রন্থ থেকে, ফেরিস্তার রচনা থেকে, বাদায়ুনির মন্তাখাবাত থেকে এবং জেসুইটদের রচনা থেকে বহু তথ্য জানা যায়। আকবর বংশমর্যাদার দিক থেকে তৈমুর বংশের প্রত্যক্ষ রক্তধারা ও চেঙ্গিসের পরোক্ষ ধারা বহন করতেন। তার দৈহিক গঠন ছিল বলিষ্ঠ ও সম্ভ্রান্ত। ফাদার জেরোম জেভিয়ার বলেছেন যে তার বাকভঙ্গি ছিল গম্ভীর ও স্বভাব ছিল শান্ত। তিনি কদাচিৎ ক্রোধে আত্মহারা হতেন। গভীর বিষয়ে তিনি যেমন মনসন্নিবেশ করতে পারতেন, তেমন হাস্য পরিহাস ও আমোদ প্রমোদেও তিনি সমানভাবে যোগ দিতে পারতেন। যে কোনো জটিল সমস্যাকে তিনি দ্রুত বুঝে ফেলতেন। তার বুদ্ধিমত্তা ও মানসিক উৎকর্ষ খুবই প্রখর ছিল। আকবর বর্বর প্রকৃতির বিজেতা বা শাসক ছিলেন না। সাহিত্য, শিল্প, স্থাপত্যের প্রতি তার অনুরাগ আন্তরিক ছিল। তাছাড়া তিনি ছিলেন ধর্মানুরাগী ও মৌলিক চিন্তার অধিকারী। তার পোশাক পরিচ্ছদে পারিপাট্য ছিল। তার পোশাকে ইসলামীয় প্রভাব দেখা যায়, কিন্তু তার মাথায় পাগড়ি থাকত এবং এই পাগড়ির ভাঁজ হিন্দু ও মুসলিম রীতির মিশ্রণে করা হয়। তিনি অলঙ্কার পরতেন। প্রথম জীবনে আকবর খাদ্যরসিক হিসাবে নানা রকম খাদ্যের আস্বাদ নিতেন। পরবর্তী জীবনে তিনি একাহারী ও নিরামিষাশী হন। আকবর তার পরিবারের লোকজন ও আশ্রিতদের ভালোবাসতেন। তার স্বভাব ছিল কোমল। রাজনৈতিক প্রয়োজন ছাড়া তিনি কঠোরতা দেখাতেন না। যদিও তিনি নিরক্ষর ছিলেন, তার স্মৃতিশক্তি ছিল তীক্ষ্ণ এবং তার মননশীলতা গভীর ছিল। গুরুগম্ভীর দার্শনিক তত্ত্বগুলো তাকে পড়ে শোনালে তিনি সঠিক মনে রাখতেন। আকবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। বাবর যে সাম্রাজ্য স্থাপন করেন তা হুমায়ুনের আমলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আকবর নিজ বাহুবলে পাঞ্জাবের ক্ষুদ্র রাজ্যটিকে, যা তিনি উত্তরাধিকার সূত্রে পান, সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন। তিনি মাত্র 14 বছর বয়সে সিংহাসনে বসেন এবং বহু প্রতিকূল শক্তিকে জয় করে সমগ্র উত্তর ভারত ও দক্ষিণের কিছু অংশ নিয়ে সাম্রাজ্য স্থাপন করেন। তিনি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী। তিনি বলতেন যে প্রতিবেশীর রাজ্য অধিকার না করলে প্রতিবেশী আক্রমণ করবে। আকবরের সাংগঠনিক প্রতিভা ছিল অসাধারণ। তার বিশাল সর্বভারতীয় সাম্রাজ্যে তিনি সর্বত্রই একই প্রকার শাসন, রাজস্ব, বিচার, আইন প্রচলন করেন। তার অধীনে এক সর্বভারতীয় সিভিল সার্ভিস গঠিত হয়। মনসবদাররা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বদলি হতো। তিনি প্রদেশের শাসন পরিচালনার জন্য সুবাদার, দেওয়ান, ফৌজদার প্রভৃতি বিশেষ কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেন। সাম্রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় আইনগুলি কার্যকরী করার ব্যবস্থা করা হয়। আকবরের প্রচলিত শাসন ব্যবস্থা শুধুমাত্র মুঘল যুগে চালু ছিল না, ব্রিটিশ শাসনের গোড়ার দিকেও তার শাসন ব্যবস্থা চলত। আকবরের শাসন ব্যবস্থা স্যার জরুদাস সরকারের মতে ছিল পারসিক, আরবি ও ভারতীয় রীতির সংমিশ্রণ। তিনি যে রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন
তা সমালোচকদের প্রশংসা পেয়েছে। যাবতী প্রথা অনুসারে তিনি জরিপ করে রায়তের সঙ্গে জমি বন্দোবস্তের প্রথা চালু করেছিলেন, তা সেই যুগের সঙ্গে যথেষ্ট প্রগতিশীল ছিল। অনেকে বলে থাকেন যে আকবর তার শাসন ব্যবস্থার জন্য শেরশাহের কাছে ঋণী ছিলেন। শেরশাহকে আকবরের পথপ্রদর্শক বলে মন্তব্য করা হয়। শেরশাহের মতোই আকবর উদারনৈতিক স্বৈরতন্ত্রে বিশ্বাস করতেন। শেরশাহের রাজস্ব ব্যবস্থার বহু নিয়ম আকবরের যাবতী প্রথার মধ্যেই দেখা যায়। শেরশাহের মতোই আকবর সাম্রাজ্যবাদী ছিলেন। শেরশাহ হিন্দু প্রজাদের প্রতি যে উদারতা দেখান, আকবরের আমলে তা ধর্মসহিষ্ণুতা বা সুল-ই-কুল নীতিতে পরিণত হয়। শেরশাহের দৃষ্টান্ত থেকে আকবর হয়তো কিছু শিক্ষালাভ করতে পারেন, কিন্তু আকবর সর্বক্ষেত্রে তার নিজস্ব মৌলিকতা দেখান। তিনি শেরশাহকে অনুকরণ করে তার শাসননীতি স্থির করেন একথা বলা যায় না। প্রথমত, শেরশাহের মধ্যে ইউটিলিটি বা ব্যবহারিক দিকটার প্রভাব বেশি ছিল। আকবরের নীতির মধ্যে যে মহত্ত্ব ও গভীরতা ছিল, তা শেরশাহের মধ্যে দেখা যায় না। দ্বিতীয়ত, আকবর যে ধর্মসহিষ্ণুতার নীতি নেন, তা ছিল তার চিন্তাপ্রসূত রাষ্ট্রীয় নীতি। শেরশাহের মধ্যে এইরূপ স্পষ্ট কিছু দেখা যায় না। তৃতীয়ত, আকবর যে জাতীয় নীতি নেন, শেরশাহের ক্ষেত্রে তার অভাব দেখা যায়। চতুর্থত, আকবরের রাজস্ব নীতি ছিল অনেক ব্যাপক, বিশদ ও স্থায়ী। আকবরের জিজিয়া কর লোপ, রাজপুত নীতির মতো কোনো কিছু শেরশাহের শাসন ব্যবস্থায় দেখা যায় না। আকবরের রাজতান্ত্রিক আদর্শ তার স্বর্গীয় অধিকারের উপর স্থাপিত হয়েছিল। তিনি দরবারের কোনো অভিজাতকে সিংহাসনের সমকক্ষতা দাবির কথা ভাবার সুযোগ দেননি। আকবর হিন্দু মুসলিম উভয় শ্রেণীর মিলিত আনুগত্যের উপর তার সিংহাসনকে স্থাপন করেন। এজন্য তিনি শরীয়তি শাসনের নীতি ত্যাগ করে জাতীয় নীতি নেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে সমান মর্যাদা ও সমান সুযোগ দিয়েই তিনি মধ্যযুগের ভারত ইতিহাসে এক নবযুগের সৃষ্টি করেন। এজন্য তিনি হিন্দুদের উপর বৈষম্যমূলক জিজিয়া ও অন্যান্য কর লোপ করেন। সরকারের উচ্চ পদগুলি যোগ্যতার ভিত্তিতে তিনি সকল শ্রেণীর জন্য খুলে দেন। তিনি সিংহাসন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের আনুগত্যের উপর দৃঢ় ভিত্তিতে স্থাপিত করেন। আকবরকে জাতীয় সম্রাট প্রকৃতপক্ষে বলা যায়। প্রথমত, তিনি ধর্মসহিষ্ণুতা নীতির দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের বিভেদ ও বৈষম্য দূর করার চেষ্টা করেন। যোগ্যতার ভিত্তিতে উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করে উচ্চ মনসবদারের পদগুলি তিনি রাজপুত সেনাপতিদের জন্য খুলে দেন। দ্বিতীয়ত, তিনি সাম্রাজ্যের সর্বত্র একই প্রকার প্রশাসন, আইন, বিচার ও রাজস্ব চালু করে প্রশাসনিক ঐক্য স্থাপন করেন। তৃতীয়ত, তিনি ভারতের বিরাট অঞ্চলকে নিজ শাসনে এনে রাজনৈতিক ঐক্য দান করেন। চতুর্থত, তিনি ফার্সিকে রাষ্ট্রভাষা হিসাবে চালু করে এবং সকল রাজকর্মচারীকে ফার্সি শিখতে বাধ্য করে সাম্রাজ্যের মধ্যে ভাষাগত ঐক্য স্থাপনের চেষ্টা করেন। বহু হিন্দু ফার্সি শিক্ষা গ্রহণ করে রাজস্ব বিভাগে চাকুরি নেয়। পঞ্চমত, তিনি অনুবাদ দপ্তর স্থাপন করে সংস্কৃত আরবিক গ্রন্থগুলির ফার্সি অনুবাদের ব্যবস্থা করেন। ৩২ সিংহাসন, অথর্ববেদ, মহাভারত, রামায়ণ, পঞ্চতন্ত্র প্রভৃতির ফার্সি অনুবাদ করা হয়। আকবর জ্ঞানী ও গুণীদের পৃষ্ঠপোষকতা করতেন। তার সভায় নবরত্নদের মধ্যে ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন, সাহিত্যিক বীরবল, আবুল ফজল প্রভৃতি।
আকবর ছিলেন ভারতীয় সংস্কৃতির অনুরাগী, যদিও তার দেহে কোনো ভারতীয় রক্ত ছিল না। তিনি উর্দু ভাষা, হিন্দুস্তানি সঙ্গীতের ও ভারতীয় সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার স্থাপত্যকীর্তি তার ইন্দো-মুসলিম স্থাপত্য প্রীতির পরিচয় দেয়। হুমায়ুনের সমাধি, ফতেপুর সিক্রি, জাহাঙ্গীর মহল প্রভৃতি তার স্থাপত্যকীর্তির নিদর্শন। তিনি চিত্রকলারও সমাদর করতেন। বিখ্যাত চিত্রকর বিষেন দাস, মহেশ দাস প্রভৃতি তার পুত্র জাহাঙ্গীরের রাজসভা অলঙ্কৃত করেন। এই চিত্রশৈলীতে পারসিক ও রাজপুত রীতির মিশ্রণ দেখা যায়।